নমস্কার প্রিয় দর্শক। 2026-এর বিধানসভা নির্বাচন অর্থাৎ এবছর যে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা তা কিন্তু দরজায় কড়া নাড়ছে। যা জানা যাচ্ছে তাতে করে এই আগামী সপ্তাহে প্রথম দিকেই সোম থেকে বুধবার এর মধ্যে যে কোনো সময় যে কোনো দিন নির্বাচন কমিশন কর্তৃক নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করে দিতে পারে, অর্থাৎ ভোটের ঢাকে কাঠি ফেলে দেবে। এই সময় দাঁড়িয়ে বঙ্গ রাজনীতির পারদ কিন্তু চড়চড় করে চড়ছে। রাজনৈতিক দলগুলো তাদের রাজনৈতিক প্রচার ইতিমধ্যে শুরু করে দিয়েছে, রাজনৈতিক প্রচার তুঙ্গে। এখন যেহেতু সামনে নির্বাচন, প্রত্যেকেই তো চায় তার রাজনৈতিক দল সর্বোৎকৃষ্ট রাজনৈতিক দল, তাদের নীতি সব থেকে ভালো, এটা মানুষের দ্বারে দ্বারে গিয়ে পৌঁছে দেওয়ার কাজেই তারা ব্যস্ত থাকবেন। এই রাজনৈতিক প্রচারে কোন রাজনৈতিক দল মানুষের মনের কাছাকাছি বেশি বেশি করে পৌঁছতে পারলো, কোন রাজনৈতিক দলকে মানুষ বেশি বেশি করে মানসিকভাবে গ্রহণ করতে চাইছে, এই বিষয় নিয়ে আমার আজকের এই পর্বের ছোট প্রতিবেদন। আপনাদের কাছে আবেদন থাকবে, প্রতিবেদনটি যদি আপনাদের কাছে গ্রহণযোগ্য বলে মনে হয় তাহলে প্রতিবেদনটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন। আসি প্রতিবেদনের মূল বিষয়ে। যে কথা দিয়ে শুরু করলাম, রাজনৈতিক প্রচারে কোন রাজনৈতিক দল এগিয়ে, কোন রাজনৈতিক দল মানুষের গ্রহণযোগ্যতা বেশি অর্জন করতে পারছে, সেইটাই এখন ভোটের রাজনীতিতে সব থেকে বড় বিষয়। এখন মূলত তিনটে রাজনৈতিক দল তাদেরকে এই মুহূর্তে রাজনৈতিক প্রচারে দেখা যাচ্ছে। সেটা হচ্ছে সার্বিকভাবে দেখা যাচ্ছে যাদের, সেটা হচ্ছে একদিকে শাসক দল তৃণমূল কংগ্রেস, আর একদিকে খাতায় কলমে প্রধান বিরোধী দল বঙ্গ বিজেপি, অন্যদিকে খাতায় কলমে প্রধান বিরোধী দল না হলেও রাজনৈতিক শক্তিতে বিরোধী দলের শক্তি তারা সঞ্চয় করে নিয়েছেন সেই সিপিআইএম পার্টি। এই তিনটে পার্টি সহ আইএসএফকেও খানিকটা দেখা যাচ্ছে রাজনৈতিক প্রচারে। এখন প্রথম যদি বিজেপির কথা বলি, বিজেপি কি সত্যি সত্যি মানুষের মনের কাছাকাছি পৌঁছতে পারছে? বিজেপিকে মানুষ কি রাজনৈতিকভাবে গ্রহণ করছে নির্বাচনের ক্ষেত্রে? যা রাজনৈতিক পরিস্থিতি, যা বিজেপির রাজনৈতিক গতিবিধি, তাতে করে মনে হচ্ছে বিজেপি কিন্তু জনসংযোগ বিচ্ছিন্ন, মানুষের থেকে ক্রমাগতভাবে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। কারণ বিজেপিকে মানুষ আর মানসিকভাবে মনের থেকে মেনে নিতে পারছে না। কেন পারছে না? দেখুন, শাসক দলের বিরুদ্ধে তো অভিযোগ রয়েছে। কি অভিযোগ আমি আসছি সে কথায়। সেই অভিযোগের কারণেই তো বিজেপির উপরে এক মানুষ আস্থা ভরসা রেখেছিল এবং বিজেপির শক্তি বৃদ্ধিতে সহায়তা করেছিল। বিজেপি কিন্তু মানুষের সেই আশার জল ঢেলে দিয়েছে, মানুষকে আশাহত করেছে। মানুষ বিজেপির উপর থেকে আস্থা হারিয়েছে, বিশ্বাস ভরসা সবকিছু হারিয়েছে। স্বাভাবিকভাবে বিজেপির উপর থেকে মানুষের সমর্থন চলে গেছে। বিজেপি ধীরে 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 রাজনৈতিকভাবে দুর্বল, রক্তক্ষরণ শুরু হয়েছে। এবং শুধু সাধারণ ভোটার বা সাধারণ মানুষ নয়, বিজেপির নিচুতলার কর্মী যারা ভোট কালেকশন করে নিয়ে আসে একটি রাজনৈতিক দলের, সেই নিচুতলার কর্মী সমর্থক যারা মানুষের দ্বারে দ্বারে ভোট চাইতে যায়, সেই কর্মী সমর্থকরা বিজেপি, তারাও আশাহত হয়েছে, তারাও বিজেপির পাশ থেকে মুখ ঘুরিয়ে নিচ্ছেন। এরকম একটি অবস্থার কারণে বিজেপির রাজনৈতিক প্রচারে বেরোতে পারছে না। মানুষ তারা খুঁজে পাচ্ছে না প্রচারে বেরোবার, ভোট চাইতে যাবার। কারণ বিজেপির একজন কর্মী বা সমর্থক তিনি জানেন, যখন মানুষের কাছে ভোট চাইতে যাব তখন মানুষ প্রশ্ন করবে যে তোমরা হিন্দু হিন্দু করে এত লাফালাফি করো, হিন্দুদের রক্ষার সাথে তোমরা কোন কাজ করেছো? তোমরা শাসক দলের বিরুদ্ধে একমাত্র বিকল্প হতে চেয়ে শাসক দলের বিরুদ্ধে তোমরা সঠিকভাবে কোন আন্দোলনটা করেছো? আন্দোলন করেনি। আর নিচুতলার কর্মীরা এটা জানে, স্বাভাবিকভাবে তারা মানুষের কাছে আর যেতে চাইছে না, যেতে পারছে না মুখ নিয়ে। সেই কারণে বিজেপি রাজনৈতিক প্রচারের লোকও কিন্তু খুঁজে পাচ্ছে না। যদিও আজকে তারা প্রধানমন্ত্রীকে নিয়ে একটি ব্রিগেডের সমাবেশ করেছে, সেখানে কিছু সংখ্যক মানুষ উপস্থিত হয়েছিল। একটি জনসমাবেশ করে মানুষের কাছে মনের কাছে পৌঁছানো যায় না, ভোট পাওয়া যায় না, তার জন্য জনসংযোগ প্রয়োজন। সেই জনসংযোগ থেকে ব্যর্থ হয়েছে। এটা গেল বিজেপির কথা। এবার আসি শাসক দল তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেস প্রচার ঠিক করছে, কিন্তু তৃণমূল কংগ্রেসকে রাজ্যের ভোটারদের বা রাজ্যের মানুষের মনের কাছাকাছি পৌঁছতে পারছে? মানুষের মনের কাছাকাছি তৃণমূল কংগ্রেসে পৌঁছতে পারছে না সার্বিকভাবে। কারণ তৃণমূল কংগ্রেসের হৃৎপিণ্ড যাকে বলা হয়, সেই সংখ্যালঘু ভোট বহু আগে থেকেই তৃণমূলের উপর থেকে ধস নেমেছে। সংখ্যালঘু ভোট বিশেষ করে বঞ্চনার অভিযোগে শাসক দল তৃণমূলের পাশ থেকে সরে গেছে। এর বহু কারণ আছে। তৃণমূলের পাশে আর সংখ্যালঘু ভোট নেই সেইভাবে। এটা তো গেলই। শুধু সংখ্যালঘু নয়, সংখ্যাগুরু মানুষও তারা বিভিন্নভাবে বঞ্চিত। তারা শাসক দলের প্রতি ক্ষুব্ধ। বঞ্চিত কেন? শাসক দলের বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ, শাসক দল যে ভ্রান্ত নীতি গ্রহণ করে সরকার পরিচালনা করছে,
দুর্নীতি আর ভ্রান্ত নীতির ফলে রাজ্যের প্রায় সমগ্র অংশের মানুষ সার্বিকভাবে বঞ্চিত হয়েছে। এক সীমাহীন সংকটের বোঝা মাথায় চাপিয়ে দেওয়া হয়েছে সংকটাপন্ন মানুষ। আর এই সংকটাপন্ন মানুষকে সংকট থেকে মুক্তির পথ দেখাতে বিজেপি যেমন ব্যর্থ হয়েছে, বিজেপির উপর থেকে কাছ থেকে মানুষ সরে গেছে, তৃণমূলও এই সংকট মুক্তির পথ দেখাতে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। শিল্প কলকারখানা নেই, কর্মসংস্থান নেই। যারাও তৃণমূল আমলে চাকরি পেয়েছিল যত সামান্য, তাদেরও চাকরি চলে গেছে। হাজার হাজার চাকরিচ্যুত মানুষ তারা আবার বেকার হয়েছে যারা চাকরি পেয়েছিল। নারীরা আক্রান্ত, রাজ্যের নারী সমাজ অসুরক্ষিত, গণতান্ত্রিক ব্যবস্থা ভুলণ্ঠিত। এরকম একটা অবস্থায় দাঁড়িয়ে রাজ্যের শ্রমিক, কৃষক, ক্ষেতমজুর প্রত্যেকেই এই শাসকের উপরে ক্ষুব্ধ। আর যতগুলো কথাগুলো বললাম শাসকের বিরুদ্ধে, এই সব অভিযোগ বামপন্থী তথা সিপিআইএম পার্টি ধারাবাহিকভাবে করে আসছে। আর মানুষ ধীরে 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 এটা বিশ্বাসও করে নিয়েছে। বিশ্বাস করার বহু কারণ আছে। স্বাভাবিকভাবে তৃণমূলের উপর থেকে মানুষ সমর্থন প্রত্যাহার করেছে। তৃণমূল একটা রাজনৈতিক বিপর্যয়ে পড়তে চলেছে 2026 সালে, এটা তৃণমূলে বিলক্ষণ বুঝতেও পেরেছে। সেই কারণেই তো লক্ষ্মীর ভাণ্ডার, এই লক্ষ্মীর ভাণ্ডারের ভাতার পরিমাণ খানিকটা বাড়িয়ে দেওয়া হলো। নতুন করে আরেকটি প্রকল্প, যুবসাথী প্রকল্প, যে সময়ে রাজ্যের যুব সমাজে তাদের লেখাপড়া শেষ করে একটি কর্মসংস্থান চাইছে, কর্মসংস্থানের মধ্যে প্রবেশ করে আর্থিকভাবে খানিকটা সচ্ছল হবে, এবং যে সংকটের মধ্যে ফেলে দেওয়া হয়েছে সেই সংকটের খানিকটা মুক্তির পথে দেখতে চাই যে যুব সমাজ, সেই যুব সমাজের হাতে চাকরি দিতে পারলো না। যে যুব সমাজ তাদের অভিভাবক অভিভাবিকারা যে গায়ের রক্ত জল করে তার সন্তানকে খানিক যতটুকু কম বেশি যতটুকু হচ্ছে লেখাপড়া শিখিয়েছিলেন, তারা মনে করেছিলেন কেউ সরকারি চাকরি না হলেও একটি বেসরকারি কলকারখানায় চাকরি করে খানিকটা কিছু পয়সা উপার্জন করবে, সেই উপার্জনের মধ্য দিয়ে সংসারটাকে ভালোভাবে প্রতিপালন করবে। অভিভাবক অভিভাবিকাদের সে আশায় জল পড়েছে। এক ব্যাপক যন্ত্রণায় ভুগছে অভিভাবক অভিভাবিকারাও। আর বেকারত্বের জ্বালা, মারাত্মক জ্বালা, এই জ্বালায় ভুগছে যে যুব সমাজ। স্বাভাবিকভাবে যুব সমাজ যেদিকে যায়, বাড়ির অভিভাবক অভিভাবিকারাও সেদিকেই ঝোঁকে। এটা কিন্তু হচ্ছে ইতিহাস সেটাই বলে, রাজনীতি চরিত্রই এটা। বেকার যুব সমাজ যেদিকে যাবে, তার বাড়ির অভিভাবক অভিভাবিকারাও সেদিকে যাবে। ছাত্র সমাজও বেজায় ক্ষুব্ধ। সেই কারণেই এই ব্যর্থতা ঢাকার জন্যে লক্ষ্মীর ভাণ্ডারের অর্থ বাড়িয়ে দেওয়া আর নতুন যুবসাথী প্রকল্প চালু করা। 1500 টাকা কিছু হয় না, একজন যুবক জানে, একজন যুবতী জানে 1500 টাকা কিছু হতে পারে না। দৈনিকে 50 টাকা, দৈনিকে 50 টাকা নিয়ে একজন যুবক বা একজন যুবতী বাড়ি গিয়ে তার সংসারের কাজকর্ম কিভাবে চালাবে? এটা হতে পারে না। যে যুবক চেয়েছিল মাসে 15, 20, 30, 40 হাজার টাকা ইনকাম করবে একটা চাকরির মধ্য দিয়ে, হোক বেসরকারি হোক সরকারি, সেখানে সরকারের পক্ষ থেকে হাতে দেওয়া হচ্ছে মাত্র 1500 টাকা। স্বাভাবিকভাবে যুব সমাজ যেমন ক্ষুব্ধ, ওই যুব সমাজের অভিভাবক অভিভাবিকারাও বেজায় ক্ষুব্ধ। লক্ষ্মীর ভাণ্ডার প্রাপক মহিলা, তিনি চাইছেন তার সন্তানের একটা চাকরি, পেল না, তার পরিবর্তে হাতে ধরিয়ে দিল 1500 টাকার একটি হচ্ছে প্যাকেট। স্বাভাবিকভাবে লক্ষ্মীর ভাণ্ডার প্রাপক মহিলারাও এই শাসকের প্রতি ক্ষুব্ধ। এক সীমাহীন সংকটের উপরে তারা নিমজ্জিত। আর এই সংকট থেকে মুক্তির পথ দেখাতে যেমন বিজেপি ব্যর্থ হয়েছে, শাসকও সেই সংকট থেকে মুক্তির পথ দেখাতে পারল না। আর সেই মুক্তির পথ দেখাবার জন্যেই ভাতার পরিবর্তে চাকরি হচ্ছে বেকারের কর্মসংস্থান, সরকারি বা বেসরকারি ক্ষেত্রে একটি চাকরি, শিল্প কলকারখানা তৈরি, কৃষক তার ন্যায্য ফসলের দাম যদি পেতে পারে তাহলে তার কৃষি জমির পরিমাণ বাড়িয়ে দেবে। আর কৃষি জমির পরিমাণ যদি বেড়ে যায়, কৃষি শ্রমিকও তার কাজ পাবে। আর শ্রমিক যদি শিল্প কলকারখানা থাকে, শ্রমিক হচ্ছে তার হচ্ছে ন্যায্য মজুরি পেতে পারে। এই জায়গা থেকেও বঞ্চিত হচ্ছে। সার্বিকভাবে এক আর্থিক সংকটের মধ্যে পড়েছে রাজ্যের সমস্ত অংশের মানুষ। ব্যবসায়ীরাও ভালো নেই। মানুষ আর্থিক সংকটে ভোগা মানেই ব্যবসায়ীরা কার কাছে তার পণ্য বিক্রি করবে? স্বাভাবিকভাবে রাজ্যের মানুষ এক অসহনীয় যন্ত্রণার মধ্যে দিয়ে দিন কাটাচ্ছে। আর এই যন্ত্রণা থেকে মুক্তির পথ দেখাবার জন্যে সিপিআইএম পার্টি ধারাবাহিকভাবে আপোষহীনভাবে লড়াই করে চলেছে। শিল্প কলকারখানা গড়ার দাবিতে, নারী সুরক্ষার দাবিতে, দুর্নীতিমুক্ত শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থার দাবিতে, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার দাবিতে, সর্বোপরি যে লক্ষ্মীর ভাণ্ডার প্রাপক মহিলারা নিজেদেরকে অসুরক্ষিত বোধ করছেন,
সুরক্ষিণতায় ভুগছেন সেই লক্ষ্মীর ভাণ্ডার প্রাপক মহিলাদের, অর্থাৎ নারী সুরক্ষার দাবিতে লড়াই করছে এই বামপন্থীরা আপসীনভাবে। দুর্নীতি যাদের স্পর্শ করতে পারে না, সেই সিপিআইএম পার্টি আন্দোলন করে চলেছে। এই আন্দোলনের প্রথম সারিতে রয়েছে সিপিআইএম পার্টির এক ঝাঁক নবীন প্রজন্মের স্বচ্ছ ঝকঝকে এক দল মুখ। তারাই হচ্ছে এই সামনের সারিতে থেকে লড়াই আন্দোলন করছে। স্বাভাবিকভাবেই এই যুব সমাজ যাদের দুর্নীতি স্পর্শ করতে পারে না, যারা আপসীনভাবে লড়াই করতে পারে হচ্ছে ওই মুক্তির পথের স্বাদ পাওয়াতে, মুক্তির পথ দেখাবার জন্যে যে আপসীন লড়াই করে চলেছে। আর এদেরকেই হচ্ছে টার্গেট করেছে সিপিআইএম পার্টি। এবার বিধানসভা নির্বাচনে সিপিআইএম পার্টি এক ঝাঁক এই তরুণ প্রজন্মের নেতৃত্ব যারা মানুষের মন জয় করতে পেরেছে তাদের নিয়ে আসছে, ভোটের ময়দানে নামাবার পরিকল্পনা নিয়েছে, তাদের প্রার্থী করার পরিকল্পনা নিয়েছে। স্বাভাবিকভাবেই আমরা যেটা দেখতে পাচ্ছি তার মধ্যে বেশ কয়েকটি নাম, আমি সব নাম বলে তো শেষ করা যাবে না, কয়েকটা নাম আপনাদের কাছে তুলে ধরতে চাই। সেটা হচ্ছে খড়গ্রাম বিধানসভায় ডিওএফ এর রাজ্য সম্পাদক ধ্রুবজ্যোতি সাহা, তার উপরে মানুষের যে আস্থা, যা বিশ্বাস, যা প্রচারে দেখা যাচ্ছে। মীনাক্ষী মুখার্জি, মানুষের ঢল নামছে মীনাক্ষী মুখার্জির প্রচারে। দীপশিতা ধর, কলকাতার মধ্যে রয়েছেন কৌস্তব চ্যাটার্জি, সপ্তর্ষি দেব, সায়নদীপী মিত্র থেকে শুরু করে কলতান দাশগুপ্ত, রয়েছে গৌতম দেবের সুযোগ্য পুত্র সপ্তর্ষি দেব, রয়েছে সিপিএম এর উত্তর চব্বিশ পরগনা জেলা কমিটির সদস্য এসএফআই এর জেলা সম্পাদক উত্তর চব্বিশ পরগনার আকাশ কর। এরা যে রাজনৈতিক প্রচার জনসংযোগে নেমেছে, রাজ্যের মানুষ দুহাত তুলে এদের আশীর্বাদ করছে। অর্থাৎ একটা কথা পরিষ্কার, তৃণমূলের উপর থেকে মানুষ যেমন তাদের সমর্থন প্রত্যাহার করে নিয়েছে, বিজেপি উপর থেকে সমর্থন প্রত্যাহার করে তাদের একদম তলানিতে ঠেলে দিয়েছে, লাস্ট বেঞ্চে তাদের বসিয়ে দিয়েছে, সেই জায়গাটা দখল করে নিয়েছে যা হচ্ছে সিপিআইএম পার্টি। রাজ্যের মানুষ সিপিআইএম পার্টিকে দুহাত ভরে আশীর্বাদ করছে যে তোমরা বিধানসভায় যাও, মানুষকে মুক্তির পথ দেখাবার লড়াইটা আরো তীব্র করো, তোমাদের বিধানসভায় পাঠানোর ব্যবস্থা তারা করবে। এরকম একটা অবস্থা তৈরি হয়েছে রাজ্যে। স্বাভাবিকভাবেই বিজেপি যে ৭৭টা আসন পেয়েছিল 2021-এর বিধানসভা নির্বাচনে, অর্ধেক ধরে রাখতে পারবে কিনা একটা সন্দেহ তৈরি হয়েছে। অন্যদিকে আমি এই কথা বলছি না তৃণমূল কংগ্রেস ক্ষমতা থেকে চলে যাবে, তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এলেও যদি এসে যায় তাহলেও তাদের একটা ব্যাপক জনসমর্থন করবে, কিছু আসনও কমতে চলেছে এবং ভোটের পার্সেন্টেজ দিতে তাদের একটা বড় ঘাটতি দেখা দিতে চলেছে 2026-এর বিধানসভা নির্বাচনে। অর্থাৎ তৃণমূল কংগ্রেসের এক বিপর্যয়ের সম্মুখীন হতে চলেছে। আর সেই জায়গাটা দখল করে নিয়েছে প্রধান বিরোধী দলের শক্তি সঞ্চয় করে নিয়ে, রাজনৈতিক প্রচারকে হাতিয়ার করে, জনসংযোগকে হাতিয়ার করে এক দুরন্ত গতিতে ছুটে চলেছে বিধানসভা নির্বাচনের দিকে। আর এই গতিটা যদি সব ঠিকঠাক থাকে এবং নির্বাচন কমিশন যদি নিরপেক্ষভাবে নির্বাচনটা অন্ততপক্ষে করাতে পারে আর গণনা কেন্দ্রে কারচুপি আটকাতে যদি পারে, তাহলে বামপন্থী তথা সিপিএম পার্টির নেতৃত্বে যে বিকল্প বৃহত্তম রাজনৈতিক পরিসর তৈরি হয়েছে প্রকৃত বিকল্প শাসকের বিরুদ্ধে, সেই প্রকৃত বিকল্প বৃহত্তর রাজনৈতিক জোট সিপিএম পার্টির নেতৃত্বে তারা বিধানসভায় যেতে চলেছে এক ব্যাপক সংখ্যক হচ্ছে জনপ্রতিনিধি নিয়ে। আর এটা যদি পৌঁছতে পারে তাহলে মানুষকে মুক্তির পথ দেখাতে বাধ্য। যদি সরকারের তৃণমূলও থাকে, তাকে ভ্রান্ত নীতি যে গ্রহণ করে চলছে সেই নীতি পরিবর্তনে বাধ্য করাতে পারবে, দুর্নীতি থেকে তাদেরকে সরে আসতে বাধ্য করাতে পারবে। মানুষ তো এটাই চায়। সেই কারণে তো সিপিএম এর প্রতি মানুষের এত সমর্থন। লাল ঝান্ডাকে আকৃষ্ট করছে আবার রাজ্যের মানুষ। অর্থাৎ আবার বলি 2026 সালে তৃণমূল এবং বিজেপিকে পেছনে ফেলে দিয়ে এক ব্যাপক সাফল্য পেতে চলেছে বামপন্থীদের নেতৃত্বে বিকল্প বৃহত্তর রাজনৈতিক শক্তি এবং সিপিআইএম পার্টি ব্যাপক সাফল্য পেয়ে বিধানসভায় যেতে চলেছে। এটাই ছিল আমার আজকের এই পর্বের প্রতিবেদনের বিষয়। দেখা হবে পরবর্তী আরেকটি প্রতিবেদনের সঙ্গে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।